এখন পৃথিবী জুড়ে কবিতার বড় প্রয়োজন। ৫-এর দশকে কবি যখন এই কথা লিখেছিলেন তখন কি তিনি জানতেন এই সময়ে দাঁড়িয়েও তার কবিতা কতখানি প্রাসঙ্গিক থাকবে? বোধহয় নয়। তিনি যা সৃষ্টি করেছেন তিনি সবই লিখেছেন, সৃষ্টি করেছেন সৃষ্টি সুখের উল্লাসে, আনন্দে। তিনি কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, গান লিখেছেন, পরিচালনা করেছেন তথ্যচিত্র, অভিনয় করেছেন, আরও নানা দিকে তাঁর ব্যাপ্তি। আজ সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব চারণ কবি বৈদ্যনাথকে নিয়ে। তার জীবন সত্যি কথা বলতে কি উদযাপনের মতো। তাকে নিয়ে আমরা যাদের সঙ্গে আজ আলোচনা করব স্টুডিওয়ে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি কবিপুত্র শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়। স্বপনদা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং রয়েছেন কবি শ্রী দেবাশিস চন্দ্র। দেবাশিসদা, আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি দীর্ঘদিন কবির সান্নিধ্য পেয়েছেন, সেই গল্প আমরা শুনবো আপনার কাছ থেকে। তার প্রথমে আমি স্বপনদার কাছে যাই। স্বপনদা যেহেতু বাবাকে তো একটু অন্যভাবে পাওয়া যায়, বিখ্যাত বাবা বা এত গুণী বাবা, তাকে আপনি একেবারে অন্যভাবে দেখেছেন। তার বেড়ে ওঠা, তার গড়ে ওঠার অনেকটা গল্প আপনার জানা। চারণ কবি বৈদ্যনাথের শুরুর কথাগুলো আপনার কাছে একটু শুনব। আমি একদম কবির কিশোরকাল দিয়ে শুরু করছি। কবি খুব অল্প বয়স থেকেই তার কবিতা চর্চা শুরু। তখন ক্লাস 8-এ উনি পড়েন। দেখা যায় যে ক্লাস 8-এ পড়াকারী তখন 14 বছর বয়স। সেই সময়তে তার প্রথম ছড়া গ্রন্থ আম কাঁঠালের ভোজ বেরোলো এবং খুব হৈ হৈ করে সেই বই বিক্রি হয়ে গেল। তখন অত কম বয়সে সাধারণত খুব বেশি কবিকে পাওয়া যায়নি যাদের ছড়ার বই বেরিয়ে যাচ্ছে ওই বয়সে। তো 14 বছর বয়সে প্রথম বই। সেই সময় তখন ভারত স্বাধীন হয়নি, ফলে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তিনি খুব ঘনিষ্ঠভাবে ছিলেন। কিশোর বয়সেই তখন বিমল সরকার, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, যারা পরবর্তীকালে আন্দামানে সেলুলার জেলে যারা কাটিয়েছেন, তারা যখন আত্মগোপন করে জয়পুর জঙ্গলে থাকতেন, তো সেই সময় ওই সাহস অর্জন করে স্কুলের ছাত্র তখন তাদেরকে গিয়ে গোপনে খাবার দিয়ে আসছেন। এভাবে সাহায্য করেছেন স্বাধীনতা সংগ্রামীদের। স্বাধীনতার সপক্ষে তখন থেকেই কবিতা লিখতে শুরু করেন। নানা রকমের কবিতা তার কণ্ঠে আসে, তার লেখায় আসে। এইভাবে তিনি আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, কৈশোরকাল পেরিয়ে যখন যৌবনের দিকে যাচ্ছেন, অর্থাৎ তার কবিতার সূচনা শুরু হচ্ছে কিন্তু 40-এর দশকের মাঝামাঝি সময় থেকে। মূল কবিতার যে চর্চা, যে সময় তার সূর্য শপথ, বিখ্যাত কাব্যগ্রন্থ, ঘুম ভাঙার কবিতা, এসব বইগুলো বেরোচ্ছে, তখন তিনি সুভাষ মুখোপাধ্যায়ের খুব কাছাকাছি ছিলেন। তখনকার যে প্রগতিশীল চর্চার যে সাহিত্যপত্রগুলো ছিল, কবিরা ছিলেন, তারা তার ঘনিষ্ঠ হন, গণনাট্য সঙ্গে শরিক হয়ে যান এবং সেই গণনাট্য সঙ্গে শরিক হয়ে তিনি যেমন কলকাতাতে নানা অনুষ্ঠানে আসতেন, কবিতা শুনিয়ে বেড়াতেন এবং সচরাচর বরাবরই এটা কবির ছিল প্রতিবাদী ভূমিকা। ধরুন কোনো একটা কারখানা বন্ধ হয়ে গেল বার্নপুরের, সেখানে ছুটে যাচ্ছেন। তিনি শিক্ষক ছিলেন না, অথচ শিক্ষকের তখন খুব অল্প বেতন। তখন উনি সোচ্চারে লিখছেন, শিক্ষক আজ পায় না দাম, ঘরে ঘরে তাই জমে ওঠে স্লোগান। তো এই ধরনের কবিতা আমার স্মৃতি থেকে অনেক হারিয়ে যাচ্ছে বা আমার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু এই ধরনের কবিতা শিক্ষক না হয়েও শিক্ষকদের উদ্দীপিত করেছে। তখনকার সময়ে 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির আন্দোলন, সেই ট্রামের চাকা বন্দরে অনেক তখন কবিতা লিখেছেন, ফোল্ডিং কবিতা। সেই সব কবিতা নিয়ে কলকাতায় এসে আন্দোলন করেছেন।
নিজে তিনি আমার বোধহয় একটু মনে পড়ছে দেয়ালে ঈশ্বর আছেন, হ্যাঁ, 2 ইঞ্চি পেরেক দিয়ে আঁকা, ওটা বিখ্যাত কবিতা। তখনকার সময়ে মানে এত আধুনিক লাইন, সেটা দেখে পরবর্তীকালে কবি দীনেশ দাসও কবিতা লিখেছেন সেই কবিতার লাইন ধরে। দেয়াল ঈশ্বর আছে 2 ইঞ্চি পেরেক দিয়ে আঁটা, উয়ে কাটা ধর্মগ্রন্থ, হ্যামসুন মার্কস ফ্রয়েডের দার্শনিক আলো, তবু এই ঘরে অন্ধকার কালো। এরকম অনেক কবিতা, যে কবিতার মধ্যে মানুষের কথা, জীবন যন্ত্রণার কথা, দেশপ্রেমের কথা সারা জীবন ধরে তিনি লিপিবদ্ধ করে গেছেন। ফলে একটা জিনিস পরবর্তীকালে তিনি আমার যখন জন্ম হলো 1955, তার ঠিক আগের বছর 54-তে উনি সরকারি চাকরি পান সেটেলমেন্ট ডিপার্টমেন্টে, ভূমিরাজস্ব দপ্তরে। তো তখনও কিন্তু তিনি রাজরোষে পড়লেন, মানে তিনি থেমে থাকলেন না। এই কবিতা লেখার কারণে, প্রতিবাদী কবিতা লেখার কারণে তার চাকরি চলে গেল 2 বছর পর, আমার জন্মের কিছু মানে মাস কয়েক পরই আর কি। কিন্তু তার প্রতিবাদ থামেনি, তার যে চাকরি কেড়ে নেওয়া হলো তার জন্য তার প্রতিবাদ থামেনি। তিনি সেই মানুষের পাশে রইলেন, মানুষকে নিয়েই চলতে থাকলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার ছোট বয়স থেকেই তিনি কমিউনিজমের সেই সময় দীক্ষা নিচ্ছেন, কিন্তু পাশাপাশি ছোট বয়স থেকে তার ধর্মের প্রতি অনুরাগ ছিল। অল্প বয়সে তিনি বাড়িতে কালী মূর্তি করছেন, মানে কিশোর বয়সেই তিনি কালী মূর্তি করে পুজো করতেন। এই জায়গাটা খুব মানে অদ্ভুত না, একদিকে তিনি কমিউনিস্ট ভাবাপন্ন, আরেকদিকে তিনি কালী পূজা করছেন। তো এই যে একটা বৈপরীত্য, এটি আপনি কিভাবে তার চরিত্রের মধ্যেও কি এটি আপনি দেখেছিলেন? হ্যাঁ, চরিত্রের মধ্যে দেখেছিলাম। মানে এটা নিয়ে পার্টিতে মতবিরোধ হয়েছিল, কিন্তু তিনি তোয়াক্কা করেননি। ফলে পার্টি তাকে বহিষ্কার করেনি, তিনি সহস্র ত্যাগ করেছিলেন। বলেছিলেন না, আমি আমার বিশ্বাসের জায়গা থেকে। তিনি বলতেন যে ভারতের মুনি ঋষিরা তারা অনেক বেশি প্রগতিশীল। তিনি পাতঞ্জল উদ্ধৃতি দিতে, পাতঞ্জলের কথা, নতহংকা মহেরাজ্যং ন সার্গং ন পুনঃপবন, এই কথাটা বলেছেন পাতঞ্জল। কত আগে, সাম্যবাদের কথা কত আগে এখানকার মুনি ঋষিরা বলে গেছেন। তো আমি মনে করি না, তিনি মনে করতেন না যে এদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে। কমিউনিজমের সাথে ধর্মের, আধ্যাত্মিকতার কোনো বিরোধ নেই। দেখা গেল যখন ওইসব করতে করতে চাকরি চলে গেল। চাকরি চলে যাওয়ার পরও তিনি কিন্তু কবিতা ছাড়েননি। জেলার কবিদের নিয়ে কবিতা সংকলন করলেন বিশাল, 50-এর দশকে ফল্গু নামে। সেখানেতে বাঁকুড়া জেলার প্রায় শতাধিক কবিকে একটা জায়গাতে নিয়ে আসলেন। এই বই খুব হইচই পড়ল। তারপরে তিনি ওই অবস্থার মধ্যেও উপন্যাস লিখছেন, তার কর্ণসমের ডায়েরি। এটা একটা অদ্ভুত ধরনের উপন্যাস, স্ট্রিম অফ কনসাসনেস যাকে বলা হয়, চেতনা প্রবাহিত উপন্যাস। সেই সময়তে খুব আলোড়ন জাগিয়েছিল। একটা মিনি বই সাইজের, বলা যায় যে বাংলায় প্রথম মিনি উপন্যাস ওটা, বাংলা ভাষায়। এটা নিয়ে আলোচনা হয়েছে অনেক। তো অসাধারণ সেই উপন্যাস, অনুপন্যাস কর্ণসমের ডায়েরি। উপন্যাস লিখছেন, গল্প লিখছেন, নাটক লিখছেন, সবচেয়ে বড় কথা। এবং নাটক করছেন, নিজে নাটক দল গড়লেন, নিউ আর্টিস্ট গ্রুপ বলে একটা নাট্য দল গড়লেন। সেই নাট্য দলেতে জেলার তরুণদের যেমন নিয়েছেন, কলকাতার বেশ কিছু তরুণকে নিয়েছিলেন। তো মনে পড়ে সেই নাট্য দলে ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক শঙ্কর ভট্টাচার্য। তখন তিনি বিষ্ণুপুর হাই স্কুলে পড়েন। বাবার খুব স্নেহচ্ছায়ায় ছিলেন, বাবার চেয়ে কয়েক বছরের ছোট, কিন্তু বন্ধুর মতো ছিল। তো শঙ্কর তাকে প্রথম এই নাটকের জগতে বা এই লাইনে টেনে এনেছিলেন বাবা। হাই স্কুলের তখন ছাত্র ছিল শঙ্করদা। তো এরকম লোকেরা যুক্ত ছিলেন। তখন গায়ক, বিখ্যাত গণসঙ্গীত শিল্পী অজিত পান্ডে, তিনি তার বাবার নাটকে রঙের গোলাপ, বিখ্যাত নাটক, সেই সময়তে বেলগাছিয়ায় ভেটেরিনারি কলেজে মঞ্চস্থ হলো। উৎপল দত্ত সেই নাটক দেখতে গেলেন এবং উৎপল দত্ত চিঠি লিখলেন বাবাকে, নাটক দেখে সেই চিঠি ছাপা হলো পত্রিকাতে তখনকার সময়। তো সবকটা শাখাতে দেখা গেছে। আবার নাটক থেকে তিনি আবার বাঁকুড়া জেলা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের খ্যাতিমান ঐতিহাসিক ডক্টর মানিকলাল সিংহকে নিয়ে ইতিহাসের খোঁজে নাম দিয়ে একটা ডকুমেন্টারি করলেন। সেটাও খুব সমস্ত মিডিয়াতেই হয়েছে, পড়েছিল, সেই ছবিটি ভালো হয়েছিল। আমরা অন্যান্য দিকের প্রসঙ্গেও আবার আসবো আপনার কাছে স্বপনদা। আমি একটু দেবাশিস দার কাছে যাই। দেবাশিস দা এবছর বৈদ্যনাথ একাডেমি পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। আপনি তো দীর্ঘদিন তার সান্নিধ্য পেয়েছেন, আপনার কাছে একটু তার গল্প শুনবো। চারণ কবি বৈদ্যনাথ এক কথা বলতে গেলে একজন সংসারে সন্ন্যাসী লোক। মানে তিনি কবিতা লিখছেন,
সংসার করছেন, সবই করছেন, সংসারের থেকেও যেন কিরকম একটা উদাস লোক। এবং স্বপনদারই একটা লেখায় আছে যে যে বাবা মায়ের, অন্য বাবা মায়েরা যেমন সংসারের লণ্ঠন জ্বালানোর তেল জোগাড় করেন, উনি তখন সমষ্টির কথা ভাবছেন, টুডুদের কথা ভাবছেন, গ্রামের লোকেদের কথা ভাবছেন, ব্যক্তি জীবনের কথা নয় আর কি। ব্যক্তি জীবনকে তিনি এইভাবে ভাবেননি, সবসময় সমষ্টিকে সমষ্টি কেন্দ্রিক। কিন্তু এমনি আবার ব্যক্তি হিসেবে কিন্তু খুব স্নেহভাজন ছিলেন। দেখা হলেই কথা হতো, চল আজকে আমি, আর পকেটে পয়সা থাকলে তো একদম দিল দরিয়া লোক, চল আজকে তোকে খাওয়াবো। আমার এবং প্রয়াত সাহিত্যিক আফসার আহমেদ এবং আরেকজন বন্ধুর এক রাত ওনার বাড়িতে কাটানোর অভিজ্ঞতা আছে। উনি আমাদের একটা কবি, বেলিয়াতোড়ে একটা কবি সভা থেকে নিয়ে গেলেন বিষ্ণুপুরে। সেই বছরই বিষ্ণুপুর মেলার প্রথম বছর। সে তো বিষ্ণুপুর মেলা দেখা হলো, বিকেল হলো, তারপরে রাত্রিবেলা উনি আমাদের জন্য বাউল গানের আয়োজন করলেন। তারপরেও একটু আগে যে কালী পুজোর কথা হলো, সেই কালী পূজা শুরু হলো। সে এক ভয়ঙ্কর সুন্দরী বলবো, ভয়াবহ রাত, অনেক রাত অবধি সেই কালী পুজো হলো। একটু একটু আমাদের আরো বিশদে বলুন। তন্ত্রোক্ত পুজো, তো তন্ত্র মন্ত্রের পুজো। ওই জায়গাটা বলি, উনি তন্ত্রে যখন দীক্ষা নিলেন তখন তার নাম হলো অমৃতানন্দ তীর্থনাথ, তন্ত্র দীক্ষিত। এবং তিনি ওই মাঝখানে এই বললাম কবিতা চর্চা করতে করতে হঠাৎ তিনি কামাখ্যা চলে গেলেন। কামাখ্যা, এবং কামাখ্যাতে গিয়েই তিনি তন্ত্রের দিকে ইন্টারেস্ট বোধ করলেন। পরে আবার তারাপীঠ গেলেন। তারপরে একজন সাধু বাবার কাছে এসে তিনি দীক্ষিত হলেন তন্ত্রে। তখন ওই তন্ত্রোক্ত পুজো তিনি করতেন। এবং জ্যোতিষ চর্চা, অ্যাস্ট্রোলজিটা পাওয়ার একটা খুব বড় জায়গা ছিল। কলকাতা থেকে তিনি মানে জ্যোতিষ চর্চা করতেন, মানে একটা পুরোপুরি জীবিকার জন্য। সেই জায়গা থেকে বড় বড় কাগজে, কলকাতার বড় বড় দৈনিকে, নাম করছি না, সব দৈনিকে তিনি তখন লিখতেন জ্যোতিষের আলোকে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথ হলেন। নজরুলের হস্তরেখা দেখলাম, বিখ্যাত সাপ্তাহিকে কলকাতা। তো এই ধরনের প্রচুর লেখা জ্যোতিষ নিয়ে, জ্যোতিষের জায়গাটাতেও তার প্রচুর শিষ্য সামন্ত তৈরি হয়ে গেল। আচ্ছা, আপনি রবীন্দ্রনাথের কথা যখন বললেন, একটু আমাদের বলুন জন্ম শতবার্ষিকীতে কি হয়েছিল। হয়েছিল? হ্যাঁ, রবীন্দ্র জন্ম শতবর্ষ ঠিক মনে করালেন, 1961 সাল। তো সেই সময়তে প্রথম মানে বড় করে সারা বাংলা সাহিত্য সম্মেলন একমাত্র চারণ কবি বৈদ্যনাথের উদ্যোগী হয়েছিল, এবং সেটা দীঘায় সারা বাংলা সাহিত্য সম্মেলন। তাতে আমি দেখলাম যে তারা স্বাক্ষর করছেন, তারা সাপোর্ট করছেন, তাদের সত্যজিৎ রায় থেকে শুরু করে সাগরময় ঘোষ থেকে শুরু করে কে নয়, কে স্বাক্ষর করেননি, মানে ওই মানে ওই আমন্ত্রণপত্রে কেনা ছিলেন। তো তার উনি সম্পাদক ছিলেন। তো অত বড় একটা আয়োজন করতে গিয়ে তিনি এতটাই ঋণগ্রস্ত হয়ে পড়েন দেনার দায়ে, বাড়ি বন্ধক দিয়ে দেন। বাড়িটা বন্ধক ছিল। পরবর্তীকালে আমার বিয়ের পর এবং আমি চাকরি বাকরি পাওয়ার পর বাড়িটা ছাড়াই, বাবা ছেলে করে দিতে পারেনি। আর এত আত্মকলা, এত উদাসী, এত বোহেমিয়ান সংসার জীবনে আমরা বাবাকে খুব কমই পেয়েছি। বললাম বেশি সময় তিনি একদম উড়ে বেড়াতেন বলা যায় আর কি। দেবাশিস তার কাছে একটু আসি। দেবাশিস তার যেই কথা বলছিলাম আপনাকে, যে আপনি তো একটু অন্যভাবে তাকে পেয়েছেন এবং আপনি নিজে একজন কবি, সেক্ষেত্রে কোনোভাবে কি তার কবিতা আপনাকে অনুপ্রাণিত করেছিল, তার জীবন ধারণ আপনাকে অনুপ্রাণিত করেছিল? না, তার জীবন ধারণ আমাদের পক্ষে সম্ভব না। তিনি যথার্থ অর্থে সংসারে উদাসীন চারণ কবি। নিশ্চয়ই অনুপ্রেরণা জুগিয়েছিল, বা জীবন দর্শনটা অবশ্যই অনুপ্রেরণা জুগিয়েছিল, যে কিভাবে মানে এই ভোগবাদের জীবন থেকে কিভাবে উদাসীন থাকা যায় সংসারে, এবং নিজের সৃজনের প্রতি কমিটমেন্ট থাকা যায়। ওনার একটাই কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে নিজের সৃজনের প্রতি। উনি নিজের সৃজন, সে উপন্যাস হোক, কবিতা হোক, বেশিটাই কবিতাই লিখেছেন বেশি, সঙ্গে দুটো নাটক ছিল। কাগজ খড়গ বলে একটি কাগজ সম্পাদনা করেছিলেন, তার সম্পাদকীয় ছিল খুব ধারালো, অনেকটা শনিবারের চিঠির সজনীকান্ত দাসের সম্পাদকের সঙ্গে তুলনা করা যায়। আরেকটা পত্রিকা, কিন্তু শিল্পী হলে পত্রিকা করতেন। হ্যাঁ, আর ব্যক্তিগত জীবনে তো আমি বললাম এমনিতে খুব স্নেহভাজন ছিলেন। আমরা সারা রাত কালী পুজো কাটানোর অভিজ্ঞতা আছে, সেই খুলির মধ্যে কারণ বাড়ি রেখে পান করা এসব আছে। তো সেটা একটি একদম অদ্ভুত অভিজ্ঞতা। একজন কবিকে আমরা এতকাল দেখেছি, আমি মূলত কলকাতা শহরে ওনাকে দেখেছি। এই প্রথম বিষ্ণুপুরে ওনার বাড়িতে সেই কালী পুজোর রাত, একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। এতদিন পরে তখন হয়তো একটু ভয় পেয়েছিল সেই রাত্রে। তো এবং এই যে কালী পুজো নিয়ে ওনার তো পার্টির সঙ্গে মতবিরোধ ইত্যাদি হয়েছে, কিন্তু আমার কিন্তু মনে হয়েছে যে কালীর মধ্যে উনি মার্ক্সবাদের মতো যেমন মনুষ্যত্বের খোঁজ
দেখতেন, তিনি কালীতেও কিন্তু মানুষের খোঁজই দেখতেন, মানুষের সমষ্টির দিকটাই দেখতেন। কালী তার কাছে কোনো ক্ষুদ্র ধর্মীয় গণ্ডিজালে আবদ্ধ কিছু নয়। আরেকটা জিনিস আমার মনে হয়েছে ব্যক্তিগত পরিচয় সূত্রে, যে উনি কখনো এইসব নিয়ে ভাবেননি। অনেকে আছেন একটা বয়সের পরে একটু হতাশ বোধ, উনি কিন্তু এই জিনিসগুলো কখনোই ভাবেননি যে আমি স্বীকৃতি পেলাম না। আমার আসলে যারা সত্যিকারের সৃজনশীল মানুষ হন তারা বোধহয় স্বীকৃতির জন্য তোয়াক্কা করেন না, তোয়াক্কা করেন ওনার না। কিন্তু আমি কোনোদিন উনি নিজে কখনো প্রতিষ্ঠানের কাছে যাননি, প্রতিষ্ঠান পর থেকে তার কাছে, এবং উনি কিন্তু এতদিন মেশার পরে দেখি কোনোদিন কিন্তু এই নিয়ে কোনো আলোচনাই করেন, এবং এগুলোকে এড়িয়ে যেতেন। এমনকি ওনার আত্মজীবনী একটি প্রচ্ছদের কাহিনী, একটি প্রচ্ছদপটের গল্প, একটি প্রচ্ছদপটের গল্প, সেখানেও কিন্তু কোনো আক্ষেপ নেই, নিরর্থক কথাবার্তা নেই। আনন্দময় পুরুষ বলতে যাবো, এটা আনন্দময়, অদ্ভুত সুন্দর উদাস পুরুষ, কবিতা লেখা, গান করা, অভিনয়, সমস্ত কিছু নিয়ে একটা জীবনটা ওনার কাছে ছিল একটা উদযাপন, সোজা কথায় বলতে। সেখানে সংসারের এই ছোটখাটো মালিন্য এসব নেই। এবং আমি তো বারবার বলছি যে উনি ওনার জীবনধারায় মার্ক্সবাদ এবং কালীবাদ এই দুটোর মধ্যে কোনো তফাৎ ছিল না। দুটোর মধ্যে উনি মানুষ খুঁজেছেন, মাকে খুঁজেছেন। উনি তো কবিতাকে জগৎজননী মা বলছেন, এবং মাটিতে নিচে এসে উনি যেমন প্রতিবাদের কবিতা লিখেছেন, পাশাপাশি কিন্তু বৈষ্ণব পদাবলী মতো করে প্রেমের কবিতাও লিখেছেন। এবং উনি তার লেখায় বারবার বলছেন যে দেহের ঊর্ধ্বে উঠে যে প্রেম, যে কাম, সেইটা যদি আমি করতে না পারি তাহলে আমি কি করে মাটিকে ছোবো, মাটির কথা লিখবো। দেহাতীত প্রেমের দিকে ওনার ইয়ে ছিল। এবং রূপুর বৈষ্ণব একটা বিখ্যাত কবিতা তার নিয়ে, ওই যে বৈষ্ণবের ভাবধারা যেটা বলছেন ডক্টর ক্ষুদিরাম দাস বলেছেন, ওই যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লিরিক। উনি বলতেন যে কবিতা মানে প্রতিবাদ, যেমন আমি একটু আগে বললাম। আবার একটা কথা বলতেন, কবিতা মানে বাঘমুন্ডি পাহাড়ের নিচে দ্রিবি দ্রিবি তালের ছন্দ। এই প্রেম এবং প্রতিবাদ, আমি নাগার্জুনের কথা বলছিলাম, নাগার্জুনের মতোই উনিও প্রেম প্রতিবাদ দুটোকে এক জায়গায় মিলিয়েছেন। এবং তার কবিতায় কিছু কিছু জায়গায় হয়তো স্লোগান হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু একটা কবিতাকে তো কবিতা হতে হবে, কবিতা হয়েছে সেগুলো। হ্যাঁ, এবং সেখানে আপনি বলছেন তো জীবনের প্রয়োজনে কবিতা স্লোগান হয়, কবিতা স্লোগান, এই ব্যাপারটা বলছেন তো। স্লোগান বলেই যে সেটা কবিতা হবে না এমন কিছু নয়। এই যেমন মারিও ভার্গাস লোসা নেরুদার কবিতাকে সমালোচনা করেছিলেন। নেরুদা ওই স্টালিনকে নিয়ে কবিতা লেখায় উনি হয়তো, কিন্তু এটাও পাশাপাশি স্বীকার করেছিলেন নেরুদার কবিতা শক্তি তুলনাহীন। একটা পার্টিকুলার ক্ষেত্রে উনি চারণ কবির মধ্যে হয়তো এরকম কিছু আছে, কিন্তু সেই একটা দীর্ঘ সৃজন জীবনে, ওনার সৃজন জীবন 1946 থেকে 1999 যদি আমি তার সৃজন সময়টা ধরি, তার মধ্যে দু একটা স্লোগান টোগান হয়তো অল্প বয়সে লিখেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু উনি কবিতার যে রহস্য দিক, কবিতার যে রহস্যময়, সেই জায়গাতে ছুতে পেরেছেন, যেই কারণে আমরা আজকেও তাকে নিয়ে আলোচনা করি। চলমান জীবনের কথা এসেছে তো বারে বারে, এবং সেই চলমান জীবন কিন্তু সবসময়ই প্রাসঙ্গিক থেকেছে। সেটা কোনো একটি শতাব্দীতে বা কোনো একটি বছরে আবদ্ধ হতে পারে না। সেই কারণেই যেটা দিয়ে শুরু করলাম, যে এই কথা দিয়ে, যে এই কবিতা এখনো সমানভাবে প্রাসঙ্গিক এই সময়ে দাঁড়িয়েও। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এবার আস্তে আস্তে চলেছি। যেই প্রশ্নটি এবার সব থেকে বড়ভাবে মনের মধ্যে আসে সেটি হলো, চারণ কবি বৈদ্যনাথের কথা তেমনভাবে এখনকার প্রজন্ম বা এখনকার মানুষের কাছে পৌঁছানোর জায়গা নেই। মানে এটি দুঃখজনক, কিন্তু এটি সত্য, সেটা মেনে নিতে হবে। সেখানে দাঁড়িয়ে মানে যেভাবে অন্যান্য কবি বা অন্যান্য আমরা মানুষদের দেখেছি, সৃজনশীল মানুষকে দেখেছি সাধারণ মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠার জায়গা, সেই জায়গা থেকে চারণ কবি বৈদ্যনাথের নাম তেমন ভাবে পৌঁছয় কিছুটা খামতিতে রয়েছে। এবারে আমি বলি এই খামতিটা পূরণ করবার জায়গা, আমি পূরণ করার জায়গাটাই বলছি। চারণ কবি বৈদ্যনাথ যে একাডেমি হয়েছে, আমি চারণ কবি স্মারক বক্তৃতা 89 বছর বয়সে যেটিতে, সেখানে আমি বলেছিলাম যে একাডেমির উচিত তার সমস্ত রচনাবলী খণ্ডে খণ্ডে প্রকাশ করা। একাডেমি কিছু কাজ করেছে, একটা নির্বাচিত কবিতা করেছে, খুবই সুন্দর। সরকারিভাবে কিছু কাজ হয়েছে বলি, সরকারিভাবে মানতে হবে, যেটা যেমন আমি মনে করি জেলাস্তরে হয়েছে যে খড়গ বলে যে কাগজটির কথা আমি একটু আগে বললাম, তার যে সম্পাদকীয়, সেটার একটা সংকলন দরকার। তাতে বোঝা যেত যে ওই সময়ে দাঁড়িয়ে তিনি
কিভাবে সামাজিক নানান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তার সম্পাদকের মাধ্যমে, সেগুলো হওয়া উচিত। শিল্পী বলে যে পত্রিকা, সেটাও হওয়া। তারপর আরেকটা হচ্ছে তার অসাধারণ অনুপন্যাস, যেটা কর্ণসময়ের ডায়েরি। তো এটা আমার মনে হয় বৈদ্যনাথ একাডেমি যেটা তৈরি হয়েছে বিষ্ণুপুরে, তারা অনেক কাজ করছেন, শেয়ার করব না। আমি কয়েকবার গেছি ওনার জন্মদিন যে 3 সেপ্টেম্বর পালন হয়, এবং তারা হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে খণ্ডে খণ্ডে করবেন। তবে আমার যেটা ভালো লেগেছে অনেকবার যাওয়ার সাথে, যে একজন কবিকে নিয়ে একটা শহরে যে কি উন্মাদনা হতে পারে, সে ভোর 6টা থেকে প্রভাত ফেরি, নানান সভা সমিতি এবং রাত্রিবেলা জন্মদিনের অনুষ্ঠান, সেখানে বিষ্ণুপুর পৌরসভা কবির নামে রাস্তার নামকরণ করেছে। এবং সবচেয়ে ভালো লেগেছে শহরের মূল জায়গাতে কলেজ রোডে তার মূর্তি বসিয়েছে বিষ্ণুপুর পৌরসভা, বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, বাঁকুড়া মানে বিষ্ণুপুর মেলা কমিটি অত বড় হাউস বই বের করেছে কবি বাছাই কবিতা নিয়ে। বাঁকুড়া জেলা পরিষদ করেছে, জেলা স্তরে হয়েছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে কবিতা পড়ানো হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে তার কবিতা পাঠ্য হওয়া উচিত। সেইগুলো ধারণা আমার আস্তে আস্তে হবে। তবে আমার যেটা বলছিলাম যে জন্মদিনের যেটা আমার ভালো লেগেছে অনেকবার, যে এই সর্বস্তরের মানুষ কিন্তু এটার মধ্যে ইনভলভ হয়ে গেছে, অংশগ্রহণ করেন। আরো যেটা অবাক লেগেছে, যে রাজনীতির লোকেরা সাধারণত আমরা কি দেখি, আসেন, উদ্বোধন করেন, একটু বসেন, চলে যান। কিন্তু আমি 2-3 বার অনেকবার যাওয়ার পরিপ্রেক্ষিতে বলছি, তারা কিন্তু এখানে আসেন, শোনেন, এবং কাজও করেছেন। গত 3 সেপ্টেম্বর যে মহকুমা শাসক, আমি অবাক হয়ে দেখলাম উনি মুখস্থ বলছেন কবির কবিতা, চারণ কবির কবিতা। উনি সেটা বললেন না যে আমি কোনোদিন কবিতার ভক্ত ছিলাম না, আমি সাধারণত গদ্য উপন্যাসের ভক্ত। কিন্তু আমি বিষ্ণুপুরে আসার পর ওনার লেখা পড়ে, এই লেখা আমার এত টেনেছে যে আমি এখন মানে ওনার কবিতা পড়ছি, আমি কবিতার একটা দরজা আমার কাছে খুলে গেছে। উনি মুখস্থ কবিতা বললেন দুটো, এবং রাজনীতির লোকেরা পর্যন্ত আসছেন, বসছেন, এই পুরো অনুষ্ঠান থাকছেন। এইটা কিন্তু একটা শহর কিভাবে 5টা বই প্রবন্ধ গ্রন্থ বেরিয়েছে কবিকে নিয়ে অলরেডি 1000-এর উপর প্রবন্ধ বেরিয়েছে। বিশিষ্ট জনরা লিখছেন, ডক্টর পৈত সরকার, হ্যাঁ, প্রাক্তন উপাচার্য রবীন্দ্র ভারতী, তিনি লিখেছেন। রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত কবি অমিতাভ দাশগুপ্ত লিখেছেন, বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত লেখক ভগীরথ মিশ্র লিখেন, নামি লোকেরা সকলে অসংখ্য লেখা লিখেছেন কবিকে নিয়ে, বইও হয়েছে ওইগুলোকে নিয়ে। আরো ছড়িয়ে আছে, এত লেখা ছড়িয়ে রয়েছে, যেগুলো এখন গ্রন্থমুক্ত করা উচিত। না, বিষ্ণুপুরে কিন্তু একটা আলোড়ন, বাঁকুড়া জেলায় কিন্তু সারাদিন ধরে যেভাবে ওনার অনুষ্ঠান হয় জন্মদিনে, এটা কিন্তু, এবং বিষ্ণুপুর শহরে দেয়াল লিখন আছে কবি, এটা কিন্তু অবাক। পশ্চিমবঙ্গের কোনো জেলায় কোনো কবি মানে কবিতা দিয়ে দেয়াল লিখন নেই, রবীন্দ্রনাথের 2-একটা ব্যতিক্রম বাদ দিলে। এটা কিন্তু একটা ঘটনা। এবং আমার ধারণা এই যে নতুন ভাবে পর্যালোচনা শুরু হয়েছে, নতুন করে দেখার যে ব্যাপারটা শুরু হয়েছে, এটাই আস্তে আস্তে আপনি যে কথাটা বলছেন ছড়াচ্ছে না, এটাই আস্তে আস্তে এইভাবেই ছড়াবে। কোথাও তো একটা শুরু হতে হয়। আমার বক্তব্য যে শুরুটা হয়ে গেছে, এবার বাকিটা আশা করি আস্তে আস্তে আমার একটি প্রশ্ন মনে এলো আপনাদের আলোচনা শুনতে শুনতে। এখন তো সারা পৃথিবীব্যাপী মানুষ ছড়িয়ে রয়েছেন, বাঙালিরা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছেন, এবং আমরা এক অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি অন্তর্জালের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। সেখানে কোনোভাবে কি ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করা সম্ভব তার বাণী এবং কবিতা এবং সৃষ্টি ছড়িয়ে দেওয়ার? কিছু আমরা চেষ্টা করছি। আমি ফেসবুক পেজেতে পোস্ট করছি তার কবিতা, এবং বাইরের লোকেরা জানতে পাচ্ছেন, অনেকে উৎসাহিত হচ্ছেন, এটা ঠিকই। আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে। না, আধুনিক যুগে, এখনকার যুগে আপনি যে প্রচারের কথা বলছেন, টিকে থাকতে গেলে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে আসতেই হবে, এর ছাড়া কোনো উপায় নেই। এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি আবারও বিষ্ণুপুর বৈদ্যনাথ একাডেমিকে অনুরোধ করব যে তারা যেন এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকেও ভালো লাগে। কলকাতা দূরদর্শন কবিকে নিয়ে এর আগে নববর্ষ বৈঠকে ডেকেছিলেন, দুটো অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন তিনি, আবার তাকে নিয়ে আপনারা অনুষ্ঠান করছেন, এটা আমাদের খুব ভালো লাগছে। কবি প্রচুর একটা কাজ বলতে ভুলে গেলাম, কবি মানে কারা জীবন হয়েছিল প্রায় 1 বছরের মতন। তিনি উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে যে আন্দোলন হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন। তার জন্য তাকে 20 ডিগ্রি সেলে রাখা হয়েছিল মেদিনীপুর সেন্ট্রাল জেলে। তিনি মানে কবিতা লিখতে গিয়ে কারা জীবনও তাকে ভোগ করতে হয়েছে। তার যেমন চাকরি জীবন গেছে, যেমন আবার তার যেমন ভিটে বাড়ি বন্ধক পড়েছে,
আবার এমন হয়েছে রক্ত বিক্রি করে কবিতার বই বের করছেন, কলকাতা মেডিকেল কলেজে রক্ত বিক্রি করে বই করেছেন কবিতা। তবু থামেননি তিনি, থেমে যাননি। তার অভাব অনটন এসব সত্ত্বেও তিনি বসে যাবেন এরকম মানুষ ছিলেন না। না, আমি তো বললাম যে অভাব অনটন ওনাকে দেখলে কিন্তু কখনো বোঝা যেত, সর্বদা এক আনন্দময় পুরুষ। আমি দেখেছি কলকাতা শহরে বিভিন্ন অনুষ্ঠানে বা জেলায় দু একটা অনুষ্ঠানে, কিন্তু আমার যে এক রাত কাটানোর যে অভিজ্ঞতা বিষ্ণুপুরে, সেটি আমার জীবনে একটি সম্পদ। মানে এরকম পুরুষ দেখা, একজন মার্ক্সবাদ বিশ্বাসী লোক, তিনি আবার কালী পুজো করছেন, কিন্তু পরে যখন কথা বলেছি দেখেছি তিনি ওই কালীর মধ্যে একটা সাধারণ ইয়ে খুঁজছেন, জীবনের স্পন্দন খুঁজছেন। কালী তার কাছে কোনো ধর্মের ঘেরাটোপে আটকানো কোনো ক্ষুদ্র কিছু নয় আর কি। এটা একটা ব্যাপার। দেবাশিস দা, স্বপনদা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং এমন একজন মানুষকে নিয়ে আমরা আলোচনা করলাম সত্যি যার জীবন উদযাপনের দাবি রাখে। চারণকবি বৈদ্যনাথের জীবন উদযাপনের দাবি রাখে। তার নাম আরও ছড়িয়ে পড়ুক আমাদের সকলের মধ্যে, তার কাজ ঘরে ঘরে পৌঁছে যাক, এই আশা নিয়ে শেষ করব আমাদের আজকের সাহিত্য সংস্কৃতি। সকলে ভালো থাকবেন। নমস্কার।